একবার চোখ বন্ধ করে ভাবা যাক তো, একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর একজন ইংরেজ রেলওয়ে অফিসার লাঠি দিয়ে বোরকা পরা কয়েকজন নারীকে রীতিমতো খোঁচা দিয়ে পরীক্ষা করছেন। কারণ তার মনে হয়েছিল এগুলো হয়তো কোনো অদ্ভুত শেপের লাগেজ। শুনতে একেবারে অবাস্তব আর হাস্যকর লাগলেও এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং একেবারে খাঁটি ঐতিহাসিক সত্যি। আজ আমরা এই অদ্ভুত, মর্মান্তিক আর চরম বাস্তবতার একেবারে গভীরে ডুব দেব। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ কথা হবে এমন একটা বিষয় নিয়ে যা ইতিহাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই যুগান্তকারী বই অবরোধবাসিনী। সহজ কথায় বললে, যারা কড়া পর্দার চার দেয়ালে বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে বন্দিজীবন কাটাতেন, এটি মূলত তাদেরই গল্প। আজ আমরা মূল বিষয়গুলোকে কয়েকটি ভাগে দেখব। প্রথমে অবরোধবাসিনীর জগৎ, এরপর দৈনন্দিন জীবনের কিছু অদ্ভুত ঘটনা, ডাকাতির সময় নীরব থাকার মর্মান্তিক পরিণতি, পর্দা প্রথার কারণে ঘটে যাওয়া প্রাণঘাতী কিছু দুর্ঘটনা, এবং সবশেষে কিভাবে এই প্রথা মানুষের মনকেই একটা আস্ত কারাগারে পরিণত করেছিল তা নিয়ে আলোচনা করব। তো পর্ব ১, অবরোধবাসিনীর জগৎ, চরম নারী বিচ্ছিন্নতার বিরুদ্ধে বেগম রোকেয়ার এক তীক্ষ্ণ সমালোচনা। ইনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, একাধারে দূরদর্শী লেখিকা এবং অসাধারণ সমাজ সংস্কারক। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা আর আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে ৪০টিরও বেশি একেবারে বাস্তব ঘটনা সংগ্রহ করে এই বইটা লিখেছিলেন। তার একটাই মিশন ছিল তথাকথিত পর্দা প্রথার আড়ালে লুকিয়ে থাকা আসল অন্ধকার চেহারাটা সবার সামনে তুলে ধরা। এই বইটাকে কেবল কয়েকটা সাধারণ গল্পের সংকলন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটি মূলত জোরপূর্বক নারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার যে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব, তার বিরুদ্ধে একটা জ্বলন্ত প্রমাণপত্র। এই বইয়ের প্রতিটি ঘটনা একই সাথে যেমন চরম ব্যঙ্গাত্মক, তেমনি আবার বুক তাপিয়ে দেওয়ার মতো মর্মান্তিক। ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। পর্দা আসলে কি ছিল? এটি হলো নারী বিচ্ছিন্নতার এমন এক প্রথা যেখানে পুরুষদের দৃষ্টি থেকে নারীদের আড়াল করে রাখতে তাদের কঠোরভাবে আলাদা করে রাখা হতো আর শরীর সম্পূর্ণ ঢেকে রাখা হতো। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলায় এই প্রথাটির ঠিক কতটা চরম, অদ্ভুত এবং বিপজ্জনক প্রয়োগ ছিল, সেটাই আজ আমরা খুঁজে দেখব। এবার আসা যাক পর্ব ২, পর্দার দৈনন্দিন প্রহসন। মানে এমন এক পরিস্থিতি যেখানে শালীনতা বজায় রাখার চেষ্টা রীতিমতো হাস্যকর আর বেদনাদায়ক হয়ে ওঠে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য বা একটু কোথাও যাওয়ার জন্য নারীদের কী ধরনের দমবন্ধ করা পরিবেশের মধ্য দিয়ে যেতে হতো সেটা একবার ভাবা যাক। ভারী দমবন্ধ করা বোরকা, জানালাবিহীন চারদিক পুরোপুরি সিল করা পালকি, ট্রেনের লাগেজ কম্পার্টমেন্টে ঘুটঘুটে অন্ধকারে লুকিয়ে থাকা, এমনকি খাটের নিচে বা ম্যাট্রেসের নিচে ঘণ্টার পর ঘণ্টা গুটিসুটি মেরে বসে থাকা। এগুলো তাদের স্বাভাবিক নড়াচড়াকে কিভাবে সম্পূর্ণ রুদ্ধ করে দিত, ভাবলেই কেমন যেন শ্বাস আটকে আসে। বইয়ের একটা ঘটনা তো একেবারে অবিশ্বাস্য। এক নারীকে পালকিতে বসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তিনি এতই নীরব ছিলেন আর পর্দা মেনে একটুও নড়াচড়া করছিলেন না যে পালকির বেহারারা ভেবেছিল তারা আসলে একটা ফাঁকা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? এরপর কি হলো? শীতের এক তীব্র ঠান্ডা রাতে তারা তাকে ওই ফাঁকা পালকিতে ফেলেই চলে যায়, আর বেচারি নারী টু শব্দটি না করে সারা রাত সেখানেই জমে বসে থাকেন। একদিকে তৎকালীন সমাজের দাবি ছিল যে পর্দার মূল উদ্দেশ্য হল শালীনতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্মান রক্ষা করা। কিন্তু বেগম রোকেয়া যে নিরেট বাস্তবতা লিপিবদ্ধ করেছেন, তাতে দেখা যায় এর আসল রূপ ছিল সম্পূর্ণ আলাদা। অমানবিকীকরণ, চলৎশক্তিহীনতা এবং সম্পূর্ণ পরিচয় মুছে ফেলা। এটা ছিল এক চরম অন্ধকার প্রহসন। পর্ব ৩, ডাকাতির সময় নীরবতা। দৈনন্দিন ভোগান্তির বাইরে গিয়ে এবার এমন এক স্তরে পৌঁছানো যাক যেখানে এই কঠোর নিয়মের কারণে একেবারে সরাসরি অপরাধকে প্রশ্রয় দেয়া হতো। চুরিটা আসলে কিভাবে হতো সেটা একটু ধাপে ধাপে দেখা যাক। ধরা যাক বাড়িতে চোর ঢুকেছে। নারীরা তখন চিৎকার না করে বরং নীরবে ঘরের অন্ধকার কোণায় গিয়ে লুকিয়ে পড়ছেন। চোরেরা একেবারে নির্বিঘ্নে তাদের শরীর থেকে সরাসরি গয়না খুলে নিচ্ছে, আর নারীরা তারা অপরিচিত পুরুষদের থেকে নিজেদের তথাকথিত সম্মান বাঁচাতে টু শব্দটি পর্যন্ত করছেন না। একবার কল্পনা করা যায়। বেগম রোকেয়ার মূল লেখা থেকে নেওয়া এই লাইনটা একটু খেয়াল করা যাক। অপরিচিত পুরুষরা যাতে তাদের গলার স্বর শুনতে না পায়, সেজন্য নারীরা একদম চুপচাপ আরও বেশি করে নিজেদের গুটিয়ে রাখলেন। যে নিয়ম তাদের রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, সে নিয়মেই কিভাবে অপরাধীদের কোনো বাধা ছাড়িয়ে তাদের শোষণ করার লাইসেন্স দিয়ে দিয়েছিল, এই একটা লাইনই তার সবচেয়ে বড় প্রমাণ। পর্ব ৪, প্রাণঘাতী পরিণতি। যখন পর্দা প্রথা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়,
ব্যাপারটা কিন্তু কেবল সম্পত্তি হারানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আরও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বইটিতে একটা গা শিউরে ওঠা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ট্রেন স্টেশনের এক মর্মান্তিক দুর্ঘটনা। এক নারী, যিনি আবার লেখিকার নিজেরই আত্মীয়া ছিলেন, তিনি স্টেশনে বিশাল এক বোরকায় জড়িয়ে পা ফসকে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকা জায়গায় একেবারে পড়ে যান। আর সবচেয়ে মর্মান্তিক বিষয়টা উঠে এসেছে এই উদ্ধৃতিটিতে। ওকে ছোবেন না, তিনি পর্দামানা নারী। স্টেশনের কুলি বা পুরুষ কর্মচারীরা তাকে যখন উদ্ধার করতে ছুটে আসে, তখন তাদের রীতিমতো বাধা দেওয়া হয়। একজন মহিলা পরিচারিকা না আসা পর্যন্ত ওই পিষ্ট হওয়া নারীকে কেউ স্পর্শও করেনি, এবং ফলশ্রুতিতে কোনো সাহায্য না পেয়ে ওই নারী সেখানেই মারা যান। পর্দার এই মারাত্মক রূপ সত্যি ভয়ঙ্কর। আরেকটা চরম মর্মান্তিক ঘটনাও ঘটেছিল। একটি বাড়িতে আগুন লেগেছে। বাড়ির গৃহিণী খুব কষ্টে সফলভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু বাইরে এসে যখন তিনি দেখলেন কিছু অপরিচিত পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে, তখন পরপুরুষের সামনে পড়ার ভয়ে তিনি কি করলেন? তিনি আবার সেই জ্বলন্ত ঘরের ভেতর ছুটে গেলেন। এরপর খাটের নিচে লুকিয়ে আগুনে পুড়ে মারা গেলেন। শুধু ভাবা যায় মনের ভেতর কতটা ভয় থাকলে কেউ এমনটা করতে পারে। পর্ব 5, মনের কারাগার। এই চরম শারীরিক বন্দিদশা ধীরে ধীরে কিভাবে মানসিক বন্দিদশায় রূপ নিয়েছিল, এখন সেটাই আমরা দেখব। এই পর্দা প্রথা নারীদের মনে যে কি গভীর আর ভয়ঙ্কর ছাপ ফেলেছিল, তা বলে বোঝানো কঠিন। বিয়ের সময় টানা কয়েকদিন ছোট, অন্ধকার, দম বন্ধ করা ঘরে আটকে রাখার ফলে তাদের মধ্যে রীতিমতো হিস্টেরিয়া রোগের লক্ষণ দেখা দিত। খোলা জায়গা দেখলেই তাদের মধ্যে এক তীব্র ভয় কাজ করত। তারা নিজেদের হয়ে কথা বলার ক্ষমতাটা একেবারে শূন্যের কোঠায় নিয়ে গিয়েছিল। শারীরিক আর মানসিকভাবে তারা পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বেগম রোকেয়ার এই কথাটা একটু গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। আমরা বহুকাল হইতে অবরোধ থাকিয়া থাকিয়া অভ্যস্ত হইয়া গিয়াছি, সুতরাং অবরোধের বিরুদ্ধে বলিবার আমাদের, বিশেষত আমার, কিছুই নাই। কথাটা কতটা শিহরণ জাগানো একবার খেয়াল করেছেন? এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে নিপীড়ন তাদের মনের কত গভীরে শেকড় গেড়েছিল, এতটাই যে শিকার হওয়া মানুষগুলো নিজেরাই নিজেদের ওপরে নিয়মগুলো চাপিয়ে দিচ্ছিল, আর সেটাকেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছিল। তো পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারি? বেগম রোকেয়ার এই সংকলনটি কেবল একটা পুরনো ঐতিহাসিক দলিল নয়, এটা চরম পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের বিপদ সম্পর্কে এক কালজয়ী সতর্কবার্তা, যে নিয়ন্ত্রণকে খুব সুকৌশলে সুরক্ষা বা পবিত্রতার মোড়কে মুড়িয়ে দেওয়া হয়। পরিশেষে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনেও কি এমন কোনো সামাজিক নিয়ম বা প্রথা রয়েছে যা ঐতিহ্যের নামে চরম বিপদের প্রতি আমাদের অন্ধ করে রেখেছে? আধুনিক সমাজেও কি ঐতিহ্য নামক এমন কোনো অদৃশ্য দেওয়াল আছে যা আমরা টেরই পাচ্ছি না? আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ নতুন করে কিছু বিষয় ভাবতে সাহায্য করবে। এই প্রশ্নটার উত্তর না হয় আমাদের সবার জন্যই তোলা থাকলো। ধন্যবাদ।